বন্ধুরা, কুম্ভের মেলা হবে আর সেখানে কোনো চমৎকার হবে না, কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, এটা তো হতেই পারে না। যেখানে এবছর কুম্ভ মেলায় প্রথম দিন 1.5 কোটি ব্যক্তিরা স্নান করে রেকর্ড বানালো, সেখানে 3600 এমন কিছু ব্যক্তিরা ছিলেন যারা এই মেলায় হারিয়ে গেছিলেন। তবে এবারকার ব্যবস্থা খুবই উন্নত ছিল, অর্থাৎ যারা মেলায় হারিয়ে গেছিলেন সন্ধ্যার মধ্যে তারা সকলেই নিজের পরিবারের ব্যক্তিদেরকে খুঁজে পেয়ে গেছিলেন। এবারকার সিস্টেম, এবারকার সমস্ত ব্যবস্থাই এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, সবার ভাগ্য এত ভালো হয় না। এমন অনেক মানুষ আছে যারা কুম্ভের মতো এমন একটা বড় মেলায় যদি একবার হারিয়ে যায়, তারা কখনোই পরবর্তীতে নিজের আত্মীয় পরিজন, নিজের আপনজনের সঙ্গে দেখাই করতে পারে না। এমনই একটি ঘটনা ঘটেছিল এর আগের বারের কুম্ভ মেলায়, অর্থাৎ 2013-তে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল সেই কুম্ভ মেলায়। প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হয়, সে বছর 2013-তে একটি 11 বছরের মেয়ে সেই মহাকুম্ভ মেলায় নিজের বাবা মার কাছ থেকেই হারিয়ে যায়। বন্ধুরা, এটা একটা চমৎকারই বলতে পারা যায় যে 12 বছর পর মেয়েটি নিজের বাবা মার সঙ্গে দেখা করতে পারলো। তার বাবা মা তার মেয়েকে ঠিক একই স্থানে খুঁজে পেয়ে গেল। কিন্তু এই 12 বছরে সেই মেয়েটির সঙ্গে এত খারাপ খারাপ কাজ হয়েছিল। এই মেয়েটি এই 12 বছরে এত কষ্ট সহ্য করেছিল, যেটা জানলে আপনাদেরও চোখে জল চলে আসবে। বন্ধুরা, মেয়েটি এমন এমন ব্যক্তিদের হাতে পড়ে যায় যে মেয়েটির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই কাহিনী শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই প্রেরণাদায়ক একটি কাহিনী। এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করি। তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। বন্ধুরা, ওই 12 বছর ধরে মেয়েটির সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জানা যাক। এই ঘটনা হলো গুজরাটেরই একটি ছোট্ট গ্রামের ঘটনা। গুজরাটের একটি ছোট্ট গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারে 4 জন সদস্য, মা, বাবা আর তার 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল 2013-তে, ওই বাবা মা তার 2 সন্তানের সঙ্গে সেই মেলায় কুম্ভ স্নান করতে এসেছিলেন। তাদের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল। সেখানেই যে সমস্ত ক্যাম্প লাগানো ছিল, যে সমস্ত তাম্বু খাটানো ছিল, তার ভেতরেই তারা একটি ছোট্ট জায়গা পেয়ে যায় এবং সেখানেই তারা রাত্রি যাপন করে। সারা রাতে সেই দম্পতি ঠিক করলো যখনই সকাল হবে তখন আমরা গঙ্গা নদীতে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, সেখানে গিয়ে আমরা গঙ্গা স্নান করব। তারপর আমরা সেখানে ভালো মতো ঘুরবো টুরবো, মেলায় বাচ্চাদেরকে জিনিসপত্র টুকটাক যা চায় ওরা কিনে দেব। তারপর সন্ধ্যার দিকে আমরা আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, ট্রেন ধরে নিজের বাড়ি পৌঁছবো। এই সমস্ত কথা তারা রাত্রেই প্ল্যান করে নিয়েছিল এবং সকাল হতে না হতেই তারা গঙ্গা স্নান করার জন্য নিজের বাচ্চা দুটোকে তুলতে শুরু করলো। তারা বলতে লাগলো, চল বাবা, এখন সকাল হয়েছে, এখন সকাল সকাল আমরা গঙ্গা স্নানটা করে নিই, তারপর আমরা মেলায় বিভিন্ন জায়গায় ঘুরবো, কত কিছু আছে মেলার চারদিকে, কত জিনিস আছে, সমস্ত কিছু দেখবো। এই করতে করতে এই দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলের দিকে মেলা থেকে বেরিয়ে যাব, কারণ রাত্রে তাদের ট্রেন ছিল। তখনই তাদের যে মেয়েটি ছিল, যার বয়স 11 বছর ছিল, সে তার বাবা মাকে বলতে লাগলো, না না, আমি যাব না, তোমরা যাও, তোমরা গিয়ে স্নান করে আসো। এমনিতেই এত শীত পড়েছে, তার মধ্যে এত সকাল সকাল আমি উঠতে পারবো না। সেই মেয়েটি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না। বন্ধুরা, এটা তো স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে চায় না, তারা কোনোদিনই সকালে ঘুম থেকে উঠতে চায় না। সবসময় তারা বলে যে না, সকালে উঠবো না, সকালবেলা উঠতে তাদের খুবই কষ্ট হয়। আমরা যারা বড়, শীতকালে তাদেরও তো সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তেমনই সেই বাচ্চা মেয়েটি তার বাবা মাকে বলতে লাগলো, তোমরা যাও, তোমরা গিয়ে স্নান করে নাও, আমি যাব না, আমি বেলার দিকে কখনো যাব। বন্ধুরা, যেই ব্যক্তির ঘটনা আজকে আমরা বলতে চলেছি সেই ব্যক্তির নাম হলো গঙ্গারাম এবং তার 11 বছরের মেয়েটির নাম ছিল ববিতা এবং তাদের যে ছেলে ছিল তাদের নাম ছিল বিমল এবং ওনার স্ত্রীর নাম ছিল সারদা। গঙ্গারাম নিজের মেয়েকে বারবার বোঝাতে লাগলেন, তিনি বলতে লাগলেন, দেখ ববিতা, এখানে এসেছি, সেখানে এইভাবে তোকে তাঁবুতে আমরা একা ছেড়ে যেতে পারবো না, চল না মা, একদিন ঘুম থেকে উঠলে কি এমন হয়ে যাবে। তখনই ববিতাকে জোর জবরদস্তি গঙ্গারাম আর সারদা দেবী তাকে তুলে
নিয়ে গঙ্গা স্নান করতে গেলেন। তারা গঙ্গা স্নান করলো এবং মেলায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে লাগলো। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তখনই গঙ্গারাম তার মেয়েকে বললেন, চল একটু ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আরো কিছু জিনিস দেখে আসি। কিন্তু ববিতা যে ছিল, তার খুবই ঘুম পাচ্ছিল, তার একদমই ভালো লাগছিল না, সে খুব হাঁপিয়ে পড়েছিল। তখনই ববিতা বলতে লাগলো, না না, আমার আর ভালো লাগছে না, এমনি তোমরা আমাকে সকালে উঠিয়ে দিয়েছো, আমি ঘুমোতেই পারিনি ঠিকভাবে। তোমরা এক কাজ করো, আমাকে টেন্টেই দিয়ে আসো, আমি ওই টেন্টে থেকে বিশ্রাম করি, তোমরা যাও ঘুরে আসো। এদিকে ববিতার যে ভাই ছিল, সে নিজের বাবা মার সঙ্গে যেতে রাজি ছিল। সে বলতে লাগলো, বাবা আমি তোমার সঙ্গে যাব, দিদি না যায় না যাক, ওকে টেন্টে দিয়ে আসো, ওখানে থেকে বিশ্রাম করুক, আমরা ঘুরে আসি চলো। তো ববিতার যে ভাই ছিল, সে ঘোরার জন্য বায়না করতে লাগলো, আর ববিতা বিশ্রাম করার জন্য বায়না করতে লাগলো। সে বলতে লাগলো, না আমাকে টেন্টে দিয়ে আসো, আমি টেন্টে গিয়ে বিশ্রাম করব। আর তার ভাই বলতে লাগলো, না আমি ঘুরতে যাব, আমাকে মেলায় ঘুরতে হবে, তোমরা যখন আমাকে মেলায় নিয়ে এসেছো এবার আমাকে মেলা ঘোরাও। তখনই গঙ্গারাম ভাবতে লাগলো, এখন সে কি করবে, ছেলের কথা শুনবে না মেয়ের কথা শুনবে। বন্ধুরা, ভাই বোনের মধ্যে এই ধরনের ঝগড়াঝাটি তো লেগেই থাকে। ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, এই সমস্ত কিছু তো তাদের ভালোবাসারই একটা অংশ। তখনই সারদা দেবী নিজের স্বামীকে বলতে লাগলো, দেখো এত টাকা খরচা করে কুম্ভ মেলা দর্শন করতে এসেছি, প্রায় 12 বছর পর আবার কুম্ভ মেলা আসবে, ততদিন পর আমরা আবার কুম্ভ মেলা দর্শন করতে আসতে পারবো কিনা তারও তো কোনো ঠিক নেই। তুমি এক কাজ করো না, মেয়েটাকে চলো দুজনে মিলে একটু বোঝাই, তারপর গিয়ে আমরা ভালো জায়গা কিছু ঘুরে আসি, এরপর কবে আসতে পারবো না পারবো তার ঠিক আছে। এদিকে সেই বাচ্চা মেয়েটা অর্থাৎ ববিতা সেখানে কোথাও ঘুরতেই চাইছিল না, সে শুধুমাত্র বিশ্রাম করতে চাইছিল। তার বাবা মা তাকে মোটামুটি করে বোঝালো এবং বলতে লাগলো, দেখ মা, আর একটুখানি হাঁট, তারপরেই ফিরে যাব, দেখ আরেকটুখানি যাই তারপর ফিরে যাব। এমনটা বলে তারা মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ববিতা বারবার করে রাস্তায় দাঁড়িয়ে পড়ছিল। তার বাবা মা এগিয়ে যাচ্ছিল আর সে কিছুটা দূর গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ছিল। সে ভাবছিল যে বাবা মা যাচ্ছে যাক, আমি একটু দাঁড়িয়ে বিশ্রাম করে নিই, এমনটা ভেবে সে কিছুটা দূর দাঁড়িয়ে পড়ছিল। আর তার বাবা মা অনেকটা এগিয়ে যাচ্ছিল, সে দৌড়ে আবার তার বাবা মার কাছে চলে যাচ্ছিল। এমন ভাবে ববিতা আর তার বাবা মা ভাই মিলে ওই মেলাটায় ঘুরে বেড়াচ্ছিল। বন্ধুরা, কুম্ভ মেলায় ওই লক্ষ লক্ষ লোকের মধ্যে ববিতা আর তার বাবা মাও ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে ববিতার পেছনে এমন দুজন ব্যক্তি লেগে গেছিল যারা বাচ্চা চুরি করার কাজে লিপ্ত। গঙ্গারাম আর সারদা দেবী নিজের ছেলেকে নিয়ে কিছুটা দূর এগিয়ে গেছিলেন, আর ববিতা সেখানে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। ও কিছুক্ষণ ধরে এই একই ধরনের কাণ্ডকীর্তি করে চলেছিল, কিন্তু গঙ্গারাম হঠাৎ করে এটা উপলব্ধি করতে পারলেন যে ববিতা তার কাছে আসছে না, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এবার অনেকক্ষণ ধরে তিনি নিজের মেয়েকে দেখতে পাচ্ছিলেন না। তখনই তিনি নিজের স্ত্রীকে বলতে লাগলেন, কি গো, ববিতা কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। গঙ্গারাম আর তার স্ত্রী এদিক ওদিক ববিতা ববিতা বলে চিৎকার করতে লাগলো, কিন্তু তারা কোথাও নিজের মেয়েকে খুঁজে পাচ্ছিল না। তখনই গঙ্গারাম বলতে লাগলো, চলো না আমরা তাঁবুতে গিয়ে দেখি, তাঁবুতে হয়তো ও গেছে, ও তো অনেকক্ষণ ধরে বলছিল যে আমার ভালো লাগছে না হাঁটতে, আমি বিশ্রাম করতে চাই। তখনই সারদা দেবী তার ছেলেকে নিয়ে তাঁবুতে গেলেন এবং সেখানে গিয়ে ববিতাকে খুঁজতে শুরু করলেন, কিন্তু ববিতা তাঁবুতেও ছিল না। তাঁবু থেকে তারা অনেকটা দূরে চলে গেছিল, অনেক দূরে গিয়ে তারা কেনাকাটা করছিল। তাই ববিতা যে তাঁবুতে একা একা যেতে পারবে না, এটাও তারা মনে মনে বুঝতে পারছিলেন। কিন্তু মা বাবার মন তো কিছুই বুঝতে চায় না, তারা চারদিকে নিজের মেয়েকে খুঁজতে লাগলেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নিজের মেয়েকে খুঁজতে লাগলেন। মেয়ের নাম অ্যানাউন্সমেন্টও করা হলো। তারা সেখানে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে গিয়ে ববিতার নাম অ্যানাউন্স করলো, কিন্তু অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পরও তারা ববিতাকে কোথাও খুঁজে পেল না। চারদিকে ববিতার খোঁজ পড়ে গেল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা নিজের মেয়েকে খুঁজে পেল না। সেখানে যে নিরুদ্দেশ কেন্দ্র থাকে, যেখানে মানুষজন নিরুদ্দেশ হলে খবর দেওয়া হয়, তাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়, ববিতার বাবা মা সেখানেও গেল, সেখানে গিয়েও ববিতার নাম অ্যানাউন্স করা হলো। তারা বলতে লাগলো, 11 বছরের একটি মেয়ে, দেখতে সুন্দর, লম্বা চওড়া এবং গায়ের রং ফর্সা, যদি কেউ এই মেয়েকে পাও তাহলে যে কোনো একটা ক্যাম্পে সেই মেয়েটিকে নিয়ে যাও এবং ক্যাম্পের নাম্বারটা আমাদেরকে জানিয়ে দাও। ক্যাম্পের লোকজন এভাবেই বারবার অ্যানাউন্স করতে লাগলো এবং পুলিশ এবং সেখানকার বিভিন্ন রকম কর্মী দলরাও ববিতাকে বারবার করে খুঁজতে লাগলো। কিন্তু যতই সময় এগোচ্ছিল, ববিতার বাবা মার মনে দুশ্চিন্তা ঘর করে নিচ্ছিল।
সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও তারা ববিতাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এমন অনেক ব্যক্তিরা ছিল যারা হারিয়ে গেছিল, আবার তারা নিজের আত্মীয় পরিজনকে, নিজের কাছের লোককে ফিরে পেয়েছিল, কিন্তু ববিতাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালবেলা তাদের গুজরাট ফেরার কথা ছিল, কিন্তু ববিতার বাবা মা গুজরাট না গিয়ে সেখানকারই একটি পুলিশ স্টেশনে গেল। তারা ববিতার নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট সেখানে লেখালো এবং তারপর পুলিশ বহুদিন পর্যন্ত ববিতাকে খুঁজলো। তারা দীর্ঘ 15 দিন পর্যন্ত সেখানেই প্রয়াগরাজেই একটি ছোট্ট ঘর ভাড়া করে থাকলো এবং প্রতিদিন তারা পুলিশের কাছে যেত, থানায় যেত এবং ববিতাকে খুঁজে পাওয়া গেছে কিনা এই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করত। কিন্তু দীর্ঘ 15 দিন কেটে যাওয়ার পরও যখন ববিতাকে তারা খুঁজে পেল না, যদি ববিতার সম্বন্ধে আমরা কোনো কিছু জানতে পাই তাহলে আপনাদেরকে সেই সম্বন্ধে আমরা সূচিত করব। এটা জানার পর ববিতার বাবা মা আবারও গুজরাট ফিরে গেল, কারণ তারা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি ছিল। তাদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তারা এতদিন পর্যন্ত একটা অজানা অচেনা জায়গায় এইভাবে পড়ে থাকবে। ববিতার মা এবং বাবা দিন রাত কাঁদতে কাঁদতে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। ববিতার বাবার কাছে আরো একটা সমস্যা ছিল। ববিতার সেই সময়ের অর্থাৎ 11 বছর বয়সী কোনো ফটো তাদের কাছে ছিল না। তাদের কাছে যে সমস্ত ফটো ছিল সেগুলো ববিতার ছোটবেলাকার ফটো ছিল, অর্থাৎ 6-7 বছর বয়সের ফটো ছিল। সেই ফটোর সঙ্গে এখনকার মুখের তাদের কোনোই মিল পাওয়া যাচ্ছিল না, তাই ববিতাকে খুঁজতেও পুলিশের খুব অসুবিধা হচ্ছিল। ববিতার বাবা মা এবং তার ভাই ফিরে যাওয়ার 15 দিন পর আবারও ববিতার বাবা প্রয়াগরাজে আসলো এবং সেখানকার পুলিশকে ববিতার ছোটবেলার একটি ফটো দিল, কিন্তু ওই ফটোর সঙ্গে 11 বছর বয়সের একটি মেয়ের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশও দুশ্চিন্তায় পড়ে গেল তারা কিভাবে ববিতাকে খুঁজে পাবে। তখনই পুলিশ সেই ব্যক্তিকে বলতে লাগলো, দেখুন আপনি যে ফটো নিয়ে এসেছেন সে তো অনেক ছোটবেলাকার ফটো, আর আপনার মেয়ের বয়স বলছেন 11 বছর, সুতরাং এই বয়সের মেয়ের সঙ্গে এত ছোট মেয়ের ফটো মেলানো খুবই অসম্ভব ব্যাপার। তবুও আমরা আপনার মেয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আমরা যদি কোনোরূপ কোনো খোঁজ পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। এমনটা শোনার পর ববিতার বাবা খুবই নিরাশ হয়ে গেল এবং আবারও নিজের বাড়িতে ফিরে গেল। বন্ধুরা, এভাবেই প্রায় 4 থেকে 5 বছর কেটে গেল। গঙ্গারাম এর মধ্যে অনেকবার সেখানে গেছিল, অর্থাৎ প্রয়াগরাজে গেছিল এবং নিজের মেয়ের সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য জানার চেষ্টা করেছিল, কিন্তু কোনোবারই সে এটা জানতে পারেনি যে তার মেয়ে কোথায় আছে বা তার মেয়ের কি হলো। শেষ পর্যন্ত তিনি এটা বিশ্বাস করে ফেলেছিলেন যে তারা তার মেয়েকে আর কখনোই খুঁজে পাবেন না। এদিকে দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো আর গঙ্গারামও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। তিনি যে কাজবাজ করছেন তাতেই ব্যস্ত হয়ে গেলেন। এভাবেই দেখতে দেখতে প্রায় 12টা বছর কেটে গেল। 12 বছর পর যখন এবারকার কুম্ভ মেলা আসলো, তখনই সারদা দেবী গঙ্গারামকে বলতে লাগলেন, দেখো এবারে কুম্ভ মেলা আসতে চলেছে, আমি চাই আমি এবারে গিয়ে গঙ্গা স্নান করব। আমি এবারে গিয়ে মা গঙ্গাকে জিজ্ঞেস করব যে আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য আমার সঙ্গে এমন কাজ তিনি করলেন, কেন তিনি আমার কাছ থেকে আমার মেয়েকে এইভাবে কেড়ে নিলেন। তখনই গঙ্গারাম বলতে লাগলো, সে তুমি যাই বলো না কেন, আমি আর জীবনে কখনো কুম্ভ স্নান করতে যাব না, কুম্ভ মেলায় যাব না। সারদা দেবী বলতে লাগলেন, না আমি তো যাব, কারণ আমার মা গঙ্গাকে এই কথা জিজ্ঞেস করার আছে যে কেন আমার সঙ্গে উনি এমনটা করলেন। এছাড়াও আমার ওখানে যেতে খুব ইচ্ছে করছে, আমার আমার মেয়ের জন্য মন কাঁদছে। দেখো তুমি যদি আমার সঙ্গে যাও তবে ঠিক আছে, তুমি যদি না যাও আমি একাই চলে যাব। আর একটা কথা ভালো করে মনে রেখো, আমি যদি একা ওখানে যাই, যেমনভাবে তুমি তোমার মেয়েকে হারিয়েছো ঠিক তেমনভাবে তুমি আমাকেও হারাবে। যখন গঙ্গারাম নিজের স্ত্রীর মুখ থেকে কথা শুনলেন, উনি মনে মনে ভাবতে লাগলেন, ও তো এখন যাওয়ার জন্য পুরো দৃঢ় নিশ্চয় করে নিয়েছে, আর ও যদি এইভাবে একা একা যায় হয়তো সত্যি আমার মেয়ের মতো আমি ওকেও হারিয়ে ফেলবো। এমনটা ভেবেই গঙ্গারাম নিজের ছেলের সঙ্গে কথা বললেন। এতদিনে ওনার ছেলে বেশ ভালোই বড় হয়ে গেছিল এবং ও একটি কোম্পানিতে কাজ করছিল। গঙ্গারামের ছেলে তাদেরকে কুম্ভ মেলায় যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিলেন আর গঙ্গারাম তার স্ত্রীর সঙ্গে কুম্ভ মেলায় যাওয়ার জন্য টিকিট কেটে নিল। যখন সারদা দেবী প্রয়াগরাজে, যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে গেলেন, তখন সেখানে যাওয়া মাত্রই ওনার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। উনি নিজের মেয়ের কথা ভেবে ভেবে অঝরে কাঁদতে লাগলেন এবং উনি যখন গঙ্গা নদীতে স্নান করতে গেলেন
তখন তিনি চিৎকার করে করে ববিতা ববিতা বলে কান্না করতে লাগলেন। কারণ ওনারা তো কেউই জানতো না যে ববিতার সঙ্গে আসলে কি ঘটনা ঘটেছিল। এভাবেই ভগবানের চমৎকার বলুন আর কোনো অদৃশ্য শক্তির কোনরূপ ইচ্ছা বলুন, সারদা দেবী এবং গঙ্গারাম বাবু স্নান করে ওপরে উঠছিলেন, তখনই উনি দেখলেন যে ওনার মেয়ে ববিতা ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে উনি হতবাক হয়ে গেলেন এবং গঙ্গারাম বাবু আর সারদা দেবী নিজের মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। ববিতা যখন নিজের মাকে প্রথম গঙ্গা নদীতে স্নান করতে দেখেছিল, সে প্রথমেই নিজের মাকে চিনে ফেলেছিল এবং দৌড়ে গিয়ে নিজের মার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সারদা দেবী যখন ববিতাকে দেখলেন, তখন তিনি ববিতাকে দেখে প্রথম দিকে চিনতে পারেননি, কিন্তু ববিতা যখন মা মা বলে চিৎকার করলো এবং তাকে জড়িয়ে ধরলো, তখন তিনি ভালো মতো ববিতার মুখ দেখলেন এবং তারপর তিনি বুঝতে পারলেন যে এটাই তার মেয়ে, যেই মেয়ে ওনার থেকে 12 বছর আগে হারিয়ে গেছিল এবং 12 বছর পর হঠাৎ করে কুম্ভ মেলায় আবারও নিজের মেয়েকে তারা ফিরে পেলেন। এটা ঈশ্বরের কোনো চমৎকার বলুন অথবা অন্য কিছু, কিন্তু এই ঘটনাই ঘটেছিল। সারদা দেবী যখন ববিতাকে দেখলো, তখন সে বলতে লাগলো, মা তুই কোথায় গেছিলিস? এত বছর ধরে আমরা তোকে কত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এদিকে ববিতা বলতে লাগলো, মা তুমি জানো না আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল। তারপর ববিতা যখন নিজের মা বাবাকে নিজের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বলল, তখন তাদের চোখে জল চলে আসলো। তারা নিজের মেয়ের এই দুঃখে অঝরে কাঁদতে লাগলেন। সেদিন ববিতার যখন হাঁটতে ইচ্ছা করছিল না, বারবার করে সে দাঁড়িয়ে পড়ছিল আর তার বাবা মা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সেই দুজন ব্যক্তি যে তার পেছন পেছনই ছিল, তারা ববিতাকে বলতে লাগলো, দেখো তুমি যেই টেন্টে রয়েছো আমরাও সেই টেন্টেই পাশেই রয়েছি, তোমার যদি হাঁটতে না ইচ্ছা করে আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে তোমার টেন্ট অবধি পৌঁছে দিচ্ছি, তুমি সেখানে গিয়ে বিশ্রাম করো। যখন ববিতা সেই দুই ব্যক্তির কাছ থেকে একথা শুনলো, তখন সে তাদের কথা বিশ্বাস করে গেল। একটা 11 বছরের মেয়ে কিভাবেই বা একজন বড় মানুষকে এতটা অবিশ্বাস করবে? সে তো সরল সাদাভাবে সেই ব্যক্তি দুজনকে বিশ্বাস করে ফেলেছিল। তারপর ববিতা সেই দুজন ব্যক্তির সঙ্গে নিজের টেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু সেই দুই ব্যক্তি ববিতাকে তাদের টেন্টে নিয়ে যায় না। তারা কোনো একটা জিনিস ববিতার নাকে শুকিয়ে দেয় আর ববিতা পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে। তারা তারপর ববিতাকে নিয়ে মেলার থেকে বাইরে বেরোয় এবং মেলার বাইরেই তাদের একটি গাড়ি দাঁড়িয়েছিল। তারা ববিতাকে সেই গাড়িতে তোলে এবং সেখান থেকে তারা সবার আগে বিহারে যায় এবং বিহার থেকে তারা পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জায়গায় যায়। সেখানে গিয়ে তারা ববিতাকে এমন একটি জায়গায় বিক্রি করে দেয়, যেখান থেকে ফিরে আসা একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না। দীর্ঘ 6 বছর ববিতা সেখানেই থাকে এবং সেখানে থেকে তাকে খারাপ কাজ করতে হয়, অর্থাৎ তাকে পতিতালয়ে নিজের জীবন কাটাতে হয়। তখনই ববিতার মা তাকে বলতে লাগলো, কিন্তু মা তুই ওখান থেকে তাহলে ফিরলি কি করে? কিভাবে তুই ওখান থেকে বেঁচে ফিরলি? তখনই সেই সময় এক ব্যক্তি ববিতার কাছে চলে আসে। ববিতার বাবা বলতে থাকে, এই ছেলেটা কে? ববিতা বলল, এই তো আমার সব, এর জন্যই তো আজকে তোমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি এ না থাকতো তাহলে হয়তো আমার সঙ্গে যে আর কি কি ঘটনা ঘটতো তা আমি কল্পনাও করতে পারি না। তারপর ববিতা বলতে লাগলো, সেখানে যেই পতিতালয়ে সে 6 বছর ছিল, সেই দুজন ব্যক্তি তাকে সেখানে আনার পর তার সঙ্গে তো খুব খারাপ আচরণ করেছিল। তারপরেও দীর্ঘ 6 বছর ধরে তার সঙ্গে খারাপ আচরণই হয়ে চলে এবং তাকে একটি অন্ধকার ঘরে রাখা হতো, কখনো তাকে দিনের আলো দেখতেই দেওয়া হতো না। এই বিশাল বলে ছেলেটি তার গ্রাহক ছিল। প্রতিদিন সেই বিশাল বলে ছেলেটি ববিতার সঙ্গে দেখা করতে যেত এবং এইভাবেই দেখা সাক্ষাৎ করতে করতে বিশাল ববিতার সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারে। যখন ববিতার সম্বন্ধে বিশাল সমস্ত কিছু শোনে, তখন তার ববিতার প্রতি বিশালের একটি মায়া জন্মে যায়, তার প্রতি তার ভালোবাসা জন্মে যায়। এবার যখন বিশাল ববিতার সম্বন্ধে সমস্ত কিছু জানলো, বিশাল যখন ববিতাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন বিশাল সেই জায়গার ম্যানেজারের সঙ্গে কথা বলে। এমন সমস্ত জায়গার একজন ম্যানেজার থাকে যে ওই সমস্ত জায়গার দেখাশোনা করে, অর্থাৎ সেখানে যেসব মহিলা থাকে তারা যেভাবে থাকে তাদের থাকা খাওয়া সমস্ত কিছুর দেখাশোনা করে। বিশাল ওই ব্যক্তির সঙ্গে কথা বললো আর বলতে লাগলো, দেখ আমার মেয়েটাকে ভালো লেগে গেছে, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, তুই যদি মেয়েটাকে ছাড়িস তাহলে মেয়েটার একটা ভালো জীবন পেতে পারে। তখনই সেখানকার ম্যানেজার বলতে লাগলো, দেখ তুই যদি আমাকে 5 লাখ টাকা দিস তাহলে আমি মেয়েটাকে ছাড়তে পারি।
তখনই বিশাল বলল, দেখ ভাই, আমি খুব একটা বড় কোম্পানিতে চাকরি করি না যে আমি তোকে 5 লাখ টাকা দিতে পারবো। আমি তোকে 1 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। তখনই সেই ম্যানেজার বলল, না আমার 1 লাখ টাকা না, আমাকে তুই তাহলে 2 লাখ টাকা দে। 2 লাখ টাকার মধ্যে আমি মেয়েটাকে ছেড়ে দেবো। তখন বিশাল সেই ব্যক্তিকে 2 লাখ টাকা দিল এবং 2 লাখ টাকা দেওয়ার পর সেই মেয়েটা ওখান থেকে রেহাই পেল। তারপর বিশাল ববিতাকে নিয়ে নিজের গ্রামে গেল এবং সেখানে গিয়ে সে ববিতার সঙ্গে একটি মন্দিরে বিয়ে করলো। তারপর কয়েক বছর ববিতা আর বিশাল সুখে শান্তিতেই সেখানে সময় কাটালো। এরই মধ্যে বিশাল অনেকবার ববিতাকে বলেছিল, চলো তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাই, সেখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করিয়ে দিই। কিন্তু ববিতা তাকে বলেছিল, না না, আমি ওখানে যাব না। আমি যে জায়গায় গেছি, যেই কাজে লিপ্ত হয়ে গেছিলাম, এখন আমি আমার বাবা মার কাছে গিয়ে আমার মুখ দেখাতে পারবো না। বিশাল তাকে অনেকবার এটা বলেছিল যে দেখো, যেটা তোমার সঙ্গে হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না, এই বিষয়ে তো তোমার কোনো হাত ছিল না। যা হয়েছে তোমার সঙ্গে অন্যায় হয়েছে, আর তুমি সেই অন্যায়ের শিকার হয়েছো। তবুও ববিতা কখনোই নিজের বাবা মার কাছে দেখা করতে যেতে চায়নি। তার মনে হয়তো নিজের বাবা মার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিজের বাবা মার সঙ্গে দেখা করতে যেতে পারছিল না। লোক লজ্জার ভয়তে সে এমনটা করতে পারছিল না। কিন্তু এবার কুম্ভ স্নানের আগে ববিতার মনে হতে লাগলো, আমিও যাব প্রয়াগরাজ, গিয়ে আমি কুম্ভ স্নান করব। হতে হতে পারে আমি সেখানে গেলে আমি আমার বাবা মাকে ফিরে পেয়ে যাব। এই সমস্ত কথা ভেবে ববিতা তখন কুম্ভ স্নান করার জন্য প্রয়াগরাজ পৌঁছলো এবং একইভাবে সারদা দেবীও কুম্ভ স্নান করার জন্য প্রয়াগরাজে পৌঁছেছিলেন। কারণ ওনারও যেন মনে হচ্ছিল ওখানে গেলে উনি নিজের মেয়েকে ফিরে পাবেন, উনি মা গঙ্গার থেকে নিজের মেয়েকে চেয়ে নেবেন। এমনটা ভেবেই তারা দুজন একই সময়ে প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে গেছিল। আর ভগবানের কৃপা বলুন আর যাই বলুন, এই ঘটনা তাদের সামনে ঘটলো। তারা 12 বছর পর একে অপরকে দেখলো, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো। তখনই ববিতার বাবা বলতে লাগলো, তোকে আমরা পেয়ে গেছি, এই ঘটনা তোর ভাইকে জানানো দরকার। ববিতা বলল, দেখো বাবা, তুমি কাউকে কিচ্ছু জানিও না, কারণ আমি তোমার সঙ্গে যেতে পারবো না। লোকে তোমাদেরকে অনেক অন্যরকম কথা বলবে, সবাই তোমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তখনই ববিতার মা বাবা বলল, লোকে কে কি বলবে তা দেখে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের মেয়েকে আমরা এত বছর পর পেয়েছি, এটা ভগবানের ইচ্ছা, ভগবানেরই লীলা। তাই তোর সঙ্গে যা ঘটেছে সেটার মধ্যে তোর কোনো দোষ ছিল না। যা হয়েছে ভবিতব্য ভেবে তুই ভুলে যা। এত বছর ভগবানের কাছে আমরা শুধু তোকে চেয়ে এসেছি। প্রতিদিন আমরা ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছি, হে ঈশ্বর, আমরা যেন আমাদের মেয়েকে পেয়ে যাই। আর আজ এত বছর পর আমরা আমাদের মেয়েকে পেয়ে গেলাম। এর থেকে বড় চাওয়া পাওয়া আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আমরা এই সমস্ত কিছু সম্বন্ধে কোনো কিছু বিশ্বাস করি না। তোর সঙ্গে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো কিছু আসে যায় না। তুই আমার মেয়ে, আর ভগবানের কৃপায় আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তারপর ববিতা তার স্বামীকে নিয়ে তার বাবা মার সঙ্গে নিজের বাড়িতে গেল এবং নিজের ভাইয়ের সঙ্গে দেখা করলো। ববিতার ভাই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনা জানালো এবং তারপরই আমরা এই সমস্ত ঘটনা জানতে পারলাম। আর এই সমস্ত ঘটনা জানার পর মনে হলো যে আপনাদেরও এই ঘটনা জানানো প্রয়োজন। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর উপরে আমরা বিশ্বাস করতে পারি না। এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যেগুলো শুনলে মনে হয়, ধুর, এগুলো আবার হতে পারে নাকি, এগুলো কখনোই হওয়া সম্ভব নয়। কিন্তু সত্যি এই সমস্ত ঘটনা ঘটে। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন, যদি এই ধরনের ঘটনা নাই ঘটতো, তাহলে আজকে ববিতা কিভাবে 12 বছর পর নিজের বাবা মাকে পেল? একই জায়গায়, একই স্থানে, যেখানে সে নিজের বাবা মার থেকে হারিয়ে গেছিল, ঠিক সেই স্থানে কিভাবে ববিতা নিজের বাবা মাকে খুঁজে পেল? এটা ঈশ্বরের কৃপা ছাড়া আর কি বা বলতে পারেন আপনারা? বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, এই বিষয় নিয়ে আপনাদের কি ধারণা, কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। আপনারা এই কাহিনীকে কতটা যথার্থ মনে করেন, কতটা সত্য মনে করেন, সে সম্বন্ধেও আপনারা নিজেদের মতামত জানাবেন। এছাড়াও কুম্ভ মেলায় গেলে নিজের পরিবার পরিজনের সঙ্গে সব সময় একসঙ্গে থাকুন। কুম্ভ মেলা অনেক বড় একটি মেলা, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী সেখানে
যায় গঙ্গা স্নান করে। কিন্তু এত লোকের মাঝখানে এমন হতেই পারে যে কেউ কারোর কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই সবসময় নিজের আত্মীয় পরিজনের সঙ্গে থাকুন। এমনকি নিজের বাড়ির ঠিকানা, নিজের ফোন নাম্বার, নিজের একটা ফটো সবসময় নিজের পকেটে রাখুন। বাচ্চারা যদি যায় বাচ্চাদের সঙ্গে ফোন নাম্বার, নাম, ঠিকানা এবং ফটো সবসময় ক্যারি করুন। যাতে এমন কোনো দুর্ঘটনা যদি ঘটেও বা যায়, খুব তাড়াতাড়ি যেন তাদেরকে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, জনস্বার্থে এবং মানব কল্যাণের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীটি প্রচার করা হচ্ছে। তবুও যদি কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে, অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।